নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। কলকাতা নামটা শুনলে প্রথমেই কি মনে আসে বলুন তো? কলকাতা মানেই শুধু গলি থেকে রাজপথের ইতিহাস। বিভিন্ন অলিতে গলিতে যেমন ইতিহাস লুকিয়ে, ঠিক তেমনিভাবেই এই কলকাতার বিভিন্ন বাজারেও ছড়িয়ে রয়েছে প্রচুর ইতিহাস। চমকে গেলেন তো কথাটা শুনে? এ আবার কি, এত কিছু থাকতে বাজার? হ্যাঁ, আরে যাচ্ছেন কোথায়? এখানেই তো মজা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে শেষে গিয়ে আপনারা বলবেন সত্যি কত কিছুই না রয়েছে অজানা এখনও। এই ফাঁকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না। কিন্তু নিজেদের অঞ্চল বা পরিচিত জায়গার কথা লিখে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেসব জায়গায় ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে। চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। কলকাতা মানেই তো বাজার, এটা শুধু কিন্তু কথার কথা নয়। সেই সুপ্রাচীন কাল থেকে সুতানুটি, কলকাতা, গোবিন্দপুর গ্রামগুলো কিন্তু ব্যবসায়িক কেন্দ্র ছিল। ইংরেজরা তো অনেক পরে এসেছে, আর তারা এসে এমনি এমনি তো আর এই গ্রামগুলো বেছে নেয়নি। আর ব্যবসা স্থান মানেই তো বাজার। আজ আমরা জানব দুটো এমন বাজারের কথা যার নাম নিয়ে রয়েছে বিস্তর তর্ক। শুনলে মজাও লাগবে, আবার অবাকও হতে হয়। প্রথমেই বলি, আমাদের বাংলা ভাষায় বহু দেশি ও বিদেশি ভাষা খুব সুন্দরভাবে স্থান করে নিয়েছে অনেক যুগ ধরে। চীনা, চিন্না বা চুনো কাকে বলে? চীনে বাদাম, চীনে চিংড়ি বা চীনে জোঁক, এর নামগুলো শুনেছেন নিশ্চয়ই। এই নামগুলো কিন্তু এমনি এমনি আসেনি। 1711 সালের এক দলিলে মাত্র 4টি বাজারের উল্লেখ পাওয়া যাচ্ছে: বড় বাজার, সন্তোষ বাজার, মান্ডি বাজার, লাল বাজার। বড় বাজারকে তখন গ্রেট বাজার বা বাজার কলিকাতা নামেও ডাকা হতো। চীনা বাজারের প্রথম উল্লেখ পাওয়া যায় 1785 সালে কলকাতার 31টি থানার একটি হিসেবে। 1795 সালে রুশ নাট্যকার গেরাসিম স্টেফানোভিচ লেভেডভ পুরনো চীনা বাজারের কাছে ডোমটুলিতে বেঙ্গলি থিয়েটার নাম দিয়ে কলকাতার প্রথম রঙ্গালয় স্থাপন করেন। এর ঠিকানা বদলে এখন এজরা স্ট্রিট। লাল দিঘির পাশে রাইটার্স বিল্ডিংয়ের পিছনেও পরে একটি থিয়েটার হল হয়েছিল। 1808 সাল পর্যন্ত এটি চলেছিল। এরপর গোপীমোহন ঠাকুর এই থিয়েটার হল ও এর পাশের জমি কিনে নিয়ে সেখানে একটি বাজার স্থাপন করেন। এই বাজারটিই এখন চীনা বাজার। চীনা বাজার নাম হলেও এর গড়ে ওঠার পিছনে কিন্তু কোনো চীন দেশীয় ব্যক্তির হাত ছিল না। তাহলে কি চীনা বাজারের চীনা শব্দটির অন্য কোনো অর্থ আছে? হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত বঙ্গীয় শব্দকোষে চীনা শব্দের অন্যতম অর্থ ক্ষুদ্র বা ছোট। এই চীনা শব্দটি এসেছে দ্রাবিড় ভাষা থেকে। সুপ্রাচীন তামিল ভাষায় একটি শব্দ আছে চিন্না, মানে ছোট বা ক্ষুদ্রাকৃতি। এই শব্দটি থেকে এসেছে বাংলা শব্দ চীনা। এক ধরনের ছোট ধানকে আগে বলা হতো চীনা ধান। চীনা জোঁক বা চীনে জোঁক এক ধরনের ক্ষুদ্র জোঁক। চীনা বাদামকেও কাউকে চিনিয়ে দিতে হয় না। এক ধরনের ছোট চিংড়িকে বলে চীনে চিংড়ি। চীনা বাজার মানে ছোট বাজার। বড় বাজার ও বউবাজারের মতো বৃহদাকার বাজারের পাশে চীনা বাজার সত্যিই মিনমিনে। আগে এই বাজারে ছোট ছোট আনাজপাতি, ফসল ও ফলমূল পাওয়া যেত। ছোট আলু, ছোট পেঁয়াজ, ছোট কপি, ছোট বা চুনো মাছ পাওয়া যেত এই বাজারে। বলা যায় ঝর্তিপর্তি জিনিসের বাজার ছিল এই চীনা বাজার। চীনা বাজারের সাথে তাহলে চীন দেশীয়দের সম্পর্ক নেই, এটা তো বোঝা গেল। কিন্তু যদি সকাল সকাল চাইনিজ ব্রেকফাস্ট করার ইচ্ছা হয়, তাহলে সকাল 9টার আগে সেন্ট্রাল মেট্রো স্টেশনের 5 নম্বর গেটের গা ঘেঁষা রাস্তা দিয়ে একটু এগোলেই পেয়ে যাবেন হরেক রকম চাইনিজ খাবার। এই বাজারটার নাম টেরিটি বাজার। কি ভাবছেন? এখানেও রয়েছে ইতিহাস। কি অদ্ভুত নাম না? নামের সঙ্গে বাজারটাও অদ্ভুত। সকাল 9টার আগে থাকে বিভিন্ন চাইনিজ খাবারের বাজার, আবার সকাল 9টার পরেই বিভিন্ন আনাজপাতির বাজার বসে যায়। এই বাজারকে কিন্তু অতি সাধারণ ভেবে অবজ্ঞা করার জায়গা নেই। এটি খুব পুরনো বাজার।
সাত সকালে হরেক রকমের খাবারের জন্য যেমন এর নাম বিশ্বজোড়া, তেমনি এই বাজারের নামের ইতিহাসও চমকপ্রদ। এই বাজারের প্রতিষ্ঠাতা হিসেবে মনে করা হয় এডওয়ার্ড টিরেটা নামের এক ইতিহাস বিস্তৃত ইতালীয়কে। তিনি রাজনৈতিক কারণে স্বদেশ থেকে বহিষ্কৃত হন ও ইংরেজ শাসনাধীন ভারতের তৎকালীন রাজধানী কলকাতায় আশ্রয় নেন। তাঁর পদমর্যাদা ছিল সিভিল আর্কিটেক্ট বা রাস্তাঘাট রক্ষণাবেক্ষণকারী পরিদর্শকের। 1788-তে লটারি কমিটির ডাকা লটারিতে টিরেটা সাহেব যে বাজারটিকে নিলামে চড়ান সেটিই পরে টিরেটা বাজার বা টেরিটি বাজার নামে অভিহিত হয়। 1791-এ বাজারটির ভাগ্যবান মালিক হন চার্লস ওয়েস্টন সাহেব। ওয়েস্টন আবার কলকাতার ব্ল্যাক জমিদার হলওয়েল সাহেবের অনুগামী ছিলেন। এই ওয়েস্টন জন্মেছিলেন লালবাজার সংলগ্ন টিরেটা বাজার বা টেরিটি বাজারে। তাহলে দেখা যাচ্ছে এডওয়ার্ড টিরেটা লালবাজার সংলগ্ন বাজারটিকে লটারি কমিটি নিলামে তোলার আগে থেকেই বাজারটি টেরিটি বাজার নামে পরিচিত ছিল। রাম না হতেই এ যেন রামায়ণ। মুসলমান অধ্যুষিত চিতপুর লাগোয়া এই অঞ্চলে আরবি ফার্সি ভাষা থেকে টেরিটি শব্দটি আসা সম্ভব হলেও হতে পারে। মোহাম্মদ হারুন রশিদ সংকলিত আরবি ফার্সি বাংলা অভিধানে একটি শব্দ বেশ চমকে দিল। শব্দটি হল তরতিব। এটি একটি আরবি শব্দ, বাংলায় গৃহীত। এর অর্থ শৃঙ্খলাবদ্ধভাবে এবং পর্যায়ক্রমিকভাবে আইন মেনে করা কাজ বা জিনিস। লটারি কমিটির টাকায় কলকাতা গড়ে ওঠার প্রথম অবস্থায় অনেক কিছু করা হয়েছিল সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এবং কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে। বস্তুত লালবাজারের পাশে যে বাজারটি তৈরি হলো সেটার পিছনেও ছিল এক মাস্টার প্ল্যান। তাই আরবি ফার্সি জানা লোকজন বাজারটিকে তরতিব বাজার বলে ডাকতে শুরু করে। মনে রাখতে হবে সে যুগে ফার্সি ভাষা ছিল অফিসিয়াল কাজকর্মের ভাষা। 19 শতকের গোড়ার দিকে রাজা রামমোহন রায় ও পাথুরিয়াঘাটায় প্রসন্ন কুমার ঠাকুরের চেষ্টায় ফার্সির বদলে বাংলা অফিসিয়াল ভাষা হয়ে যায়। তরতিব বাজার লোকমুখে দ্রুত উচ্চারণের ফলে তরতিব বাজার বা তর্তি বাজার হয়ে যায় কয়েক বছরের মধ্যেই। ইউরোপীয় সাহেবদের মুখে তর্তি বাজার হয়ে দাঁড়ালো তর্তি বাজার বা টিরেটা বাজার বা টেরিটি বাজার। বাঙালি আমজনতা সে যুগে ইংরেজ উচ্চারণকেই সবসময় শিরোধার্য করে নিত। এইভাবে কখন যে তর্তিব বাজার অপভ্রংশে টেরিটি বাজার হয়ে গেল তার কেউ খেয়াল রাখল না। এরকমভাবেই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের চারিপাশের অনেক ইতিহাস, তার খেয়াল কেই বা রাখছে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।